বাংলাদেশকে $106 কোটি দেবে জাপান। দ্বিপক্ষীয় বৈঠকে রোহিঙ্গা সংকট, অর্থনৈতিক সহায়তা এবং কৌশলগত অংশীদারত্বের বিষয় নিয়ে আলোচনা। শুধু বিএনপি নয়, যুগপৎ আন্দোলনে থাকা অন্যরাও ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। মন্তব্য সালাউদ্দিনের। বলেন, বিএনপিকে দোষারোপ করার কারণ বোধগম্য নয়। আজও অঝরে ঝরছে বৃষ্টি। ভোগান্তিতে সাধারণ মানুষ। সারা দিনই হতে পারে বৃষ্টি ও বজ্রবৃষ্টি সহ, বলছে আবহাওয়া অফিস। বৈরী আবহাওয়ার ক্রেতা শূন্য বাজার। মাছের দাম স্বস্তি, স্বাভাবিক সবজির বাজার। খানিকটা বেড়েছে মুরগির দাম। এবং আগামী 4 মাসের জন্য বিসিবির নতুন সভাপতি হতে যাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। বিকেলের বোর্ড সভাতেই নেবেন দায়িত্ব। আমন্ত্রণ দুপুর 3টা নিউজ। আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। কররা কফি, কঠিন স্বাদে হাইকে বলো বাই। বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন ও অনুদান হিসেবে বাংলাদেশকে $1.63 বিলিয়ন দেবে জাপান। শুক্রবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠকে আর্থিক সহায়তা অনুমোদন দেয় দেশটি। টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক হয়। এছাড়াও বৈঠকে রোহিঙ্গা সংকট, অর্থনৈতিক সহায়তা এবং কৌশলগত অংশীদারত্বের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। সই হয়েছে 6টি সমঝোতা স্মারক। টোকিও থেকে মনিরুজ্জামান উজ্জ্বলের পাঠানো তথ্যচিত্র নিয়ে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। জাপানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো গভীর করতে একযোগে কাজ করতে চায় বাংলাদেশ। জাপান সফরে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। শুক্রবার টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই দ্বিপক্ষীয় বৈঠকে দুদেশের কৌশলগত অংশীদারিত্বের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত হওয়ার পাশাপাশি বৈঠকে উঠে এসেছে রোহিঙ্গা সংকট, অর্থনৈতিক সহায়তা এবং কৌশলগত অংশীদারত্বের বিষয়গুলো। সই হয়েছে 6টি সমঝোতা স্মারক। এছাড়াও বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন ও অনুদান হিসেবে বাংলাদেশকে $1.63 বিলিয়ন সহায়তা দেবেন জাপান। বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও একমত হয়েছে দুই দেশ। এই সংকটের একমাত্র সমাধান হলো স্বেচ্ছায় নিরাপদ এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন। এছাড়াও উভয় দেশই পুনর্ব্যক্ত করেছে ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক অঞ্চলের প্রতি তাদের অঙ্গীকার। আন্তর্জাতিক আইনের শাসন এবং জাতিসংঘ সনদের ভিত্তিতে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে দুই দেশই। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিদা আমাদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকটা আজকে স্থানীয় সময় সকাল 11:30 শুরু হয়েছে। মূলত অর্থনৈতিক সহযোগিতার বিষয়টা এখানে আলোচনায় আসবে এবং আপনি জানেন যে বাংলাদেশের সাথে জাপানের দ্বিপাক্ষিক অনেক ধরনের সহযোগিতা সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের নানা খুঁটিনাটি দিক এখানে আলোচনা হবে। আমাদের এই আলোচনা বাংলাদেশের পক্ষ থেকে আরও উপস্থিত আছেন আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা জনাব মোহাম্মদ তৌহিদুল হোসেন এবং আমাদের প্রধান উপদেষ্টার বিশেষ দূত লিখকে সিদ্দিক। আগেও জেনেছেন হয়তো যে অর্থনৈতিক সহযোগিতার বেশ কিছু ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে। সেই বাজেট সহায়তার বিষয় আছে, পাশাপাশি কিছু প্রকল্প সহায়তার বিষয় আছে। এদিকে প্রধান উপদেষ্টা ব্যবসায়ী প্রতিনিধিদের সংগঠন জেট্রোর সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে মূলত বাংলাদেশের জাপানে বিনিয়োগ নিয়ে আলোচনা হবে। সন্ধ্যা 6:30টায় তিনি জাপানের শোকা ইউনিভার্সিটি থেকে প্রধান অনারারি ডক্টরেট ডিগ্রি গ্রহণ করবেন। এছাড়া প্রধান উপদেষ্টা বাংলাদেশ দূতাবাসের আয়োজনে জাপান প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে বৈঠক করবেন। অ্যাটমসফিয়ারের মধ্যে দিয়ে তারা আমাদের প্রধান উপদেষ্টাকে রিসিভ করেছেন এবং এই পর্যন্ত যতগুলো আলোচনা হয়েছে সবগুলোই নানা ইতিবাচক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। গতকাল জাইকার প্রধানের সাথে আলোচনা দিয়েছি। সেখানে আপনারা দেখেছেন যে জাইকা কিন্তু বাংলাদেশের অন্যতম দাতা সংস্থা, যারা বাংলাদেশের বিভিন্ন ধরনের প্রকল্পে সহযোগিতা করে। সেই অনলাইন যে প্রকল্পগুলো আছে সেগুলোতে সহযোগিতার বিষয়গুলো আলোচনা হচ্ছে, বিশেষ করে মাতার বাড়ি নিয়ে। এবং এছাড়াও আরও নতুন করে তোমার সহযোগিতা করা যায় কিনা সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। যেমন ডিপ সি ফিশিংয়ের একটা বিষয় আলোচনা এসেছে। বাংলাদেশ কখনই আসলে এই বিষয়টা নিয়ে আন্তর্জাতিক সংস্থার কোনো সহযোগিতা চাইলে কারণ আমাদের
আজ বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী। শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার সকাল 10:30টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, সালাউদ্দিন আহমেদ, এজেড.এম জাহিদ হোসেন সহ জ্যেষ্ঠ নেতারা শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে যান। তারা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শ্রদ্ধা জানানোর পরে সমাধিতে পুষ্পমালা অর্পণ করেন। এরপর দলের প্রতিষ্ঠাতার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন তারা। দলের প্রতিষ্ঠার প্রতি শ্রদ্ধা জানাতে এদিন সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় এবং গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়। নেতাকর্মীরাও বুকে কালো ব্যাজ ধারণ করেন। ক্ষুদ্র মিছিল নিয়ে শেরেবাংলা নগরে জিয়ার সমাধিস্থলে সমবেত হন অসংখ্য নেতাকর্মী। শুধু বিএনপি নয়, যুগপৎ আন্দোলনে থাকা অন্যরাও ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা কেন শুধু বিএনপিকে দোষারোপ করছে তা বোধগম্য নয়। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এ কথা বলেন তিনি। বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন শুধুমাত্র একটি দল নির্বাচন চায়। তো আমরা এই বিষয়ে তার কাছে যে লিখিতভাবে যে সমস্ত গণতান্ত্রিক দলগুলো কাগজ জমা দিয়েছে, আলাপ করেছেন, এই সমস্ত সময় আহ্বান করেছিলেন আলাপ আলোচনার জন্য। আমরা জানি বিএনপি এবং বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন দল এবং জাতীয়তাবাদী সমমনা দল, মানব দল এবং প্রভৃতি সবাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য দাবি জানিয়েছে, এটা আমরা জানি। তবে তথ্যগত ভুলের কারণে যদি এটা বলে থাকেন সেটা আমি বিশেষ সমালোচনা করব না। তবে সমগ্র জাতি একটি সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান, এটা তার বোঝা উচিত এবং খুব শীঘ্রই একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করবেন নির্বাচনের মধ্যে, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন। ঢাকা ও আশপাশের এলাকায় আজও সকাল থেকে অঝরে ঝরছে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সারা দিনই বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে, তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে। শুক্রবার সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য ঢাকা ও আশপাশ এলাকায় আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এদিকে টানা বৃষ্টিতে কোথাও কোথাও পানি জমে দেখা দিয়েছে জলাবদ্ধতা। দিনভর বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষরা। নাগরিক ভোগান্তি তো অবশ্যই আছে, বিশেষ করে এই যে আমাদের ড্রেনেজ সিস্টেমগুলো পরিষ্কার না থাকার কারণেই মূলত যতগুলো ভোগান্তির কারণ তার ভিতরে উল্লেখযোগ্য এটা। আমার কথা হলো যতটুকানি আছে ততটুকানি যদি পরিষ্কার ড্রেনেজগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো তাহলে নির্বিঘ্নে পানিগুলো চলে যেতে পারত। আগে দেখতাম প্রতি সপ্তাহে শুক্রবারে ড্রেন সাফ করতো, এখন বিভিন্ন পলি এবং বপল এগুলি জমে আপনার ক্যানেলগুলি মুখ বন্ধ হয়ে যায়, পরে পানি এবং রাস্তায় উঠে যায়, জলবদ্ধতায় জনগণের অসুবিধা হয়। সরকারকে এবং আমাদেরকেও দেখতে হবে যে মিউনিসিপ্যালিটি কিন্তু জনগণের থেকে করের পয়সা নেয়, কিন্তু তারা জনগণের। টানা বৃষ্টিতে মিরপুরে পরিপূর্ণ ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশনের অভাবে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার সিফাত আল ফাহিম। সরাসরি যাচ্ছি তার কাছে। গতকাল থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে বিপর্যস্ত মিরপুরের জনজীবন, এবং যদি একটু জানিয়ে রাখি, গতকাল থেকে শুরু হওয়া সারাদিনের বৃষ্টিতে মিরপুর 10 সংলগ্ন যে সড়কটি রয়েছে সেটিও কিন্তু ডুবে গিয়েছিল কালকে রাত নাগাদ, এবং আজকে সকাল থেকে আমরা মিরপুর 10, 1, 2 পুরো এলাকাটি ঘুরেছি এবং বিভিন্ন পর্যায়ে যারা জনসাধারণ রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছে, প্রতি বছর এই বৃষ্টির সময়টিতে দুর্ভোগ পোহান মিরপুরের
এলাকাবাসী, এবং তারা আমাদেরকে আরও জানিয়েছে যে মিরপুরে পর্যাপ্ত পরিমাণ ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে প্রতি বছরই তাদের যে জলাবদ্ধতা সেটি কিন্তু তৈরি হচ্ছে, এবং এই জায়গাটিতে তারা অনেকাংশেই রাজধানীর সিটি কর্পোরেশনকে দায়ী করছেন এবং তাদেরকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। অন্যদিকটায় মিরপুরের আরও কিছু জনসাধারণের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে আরও জানিয়েছেন গতকাল থেকে শুরু হওয়া টানা বৃষ্টিকে ঘিরে এই জায়গাগুলোতে ডেঙ্গু মশার উপদ্রব কিন্তু অনেকাংশেই বেড়েছে, এবং সকাল থেকে বৃষ্টি কিন্তু থেমে থেমে অনেক সময় বৃষ্টির দেখা মিলছে এবং অনেক সময় বৃষ্টি কিন্তু থাকছে। তবে যে জনদুর্ভোগ সেটি কিন্তু আমরা সকাল থেকেই লক্ষ্য করছি, এবং এটি ছিল রাজধানীর মিরপুরের বৃষ্টিকে ঘিরে এই এলাকার সর্বশেষ। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। থেমে থেমে সারাদিন বৃষ্টি হয় বৃহস্পতিবার। শুক্রবার সকাল থেকেও আবহাওয়া খারাপ। এমন পরিস্থিতিতে রাজধানীর কাঁচা বাজারগুলোতে ক্রেতার সংখ্যা অনেক কমেছে মাছের দাম, তবে খানিকটা বেড়েছে মুরগির মূল্য। ব্যবসায়ীরা বলছেন বৃষ্টির কারণে ক্রেতা খুবই কম, আর ঈদের আগে সাধারণত ক্রেতা শূন্য থাকে বাজার। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 160 থেকে 170 টাকায়, যা গেল সপ্তাহে ছিল 155 থেকে 160 টাকা। এদিকে সবজির দাম রয়েছে আগের মতোই, আর মাছের বাজারে দাম কিছুটা কমেছে, তবে ক্রেতার উপস্থিতি ছিল একেবারেই কম। 150 টাকা 155 টাকা, 165 টাকা চাইতেছে। বাজার একটু কমছে, তো ভালোই কমছে মোটামুটি। আল্লাহ বাংলাদেশ 60 টাকা কেজি, কই 220 টাকা কেজি, তেলাপিয়া 180 টাকা কেজি। যেই সপ্তাহ আগের সপ্তাহ যা গেছে এই সপ্তাহে একই দাম। কোনটা কত করে একটু বলেন তো? ধুন্দুল 30, কই 30, লাউ 30, জালি 30, ভেন্ডি আছে 30 টাকা কেজি, করলা আছে মনে হয় 40 টাকা কেজি, পটল 30 টাকা কেজি, বাগুন আছে যে ভালোটা 60 টাকা কেজি। তো গত সপ্তাহের মতোই আছে নাকি বাড়ছে কমছে? বাড়ে না। বৃষ্টির কোনো প্রভাব পড়ছে? মাল একটু কমাইছে আর কি। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের কারণে বৃষ্টিতে তলিয়ে গেছে বরিশাল নগরীর বিভিন্ন এলাকা। এতে নগরীর বিভিন্ন স্থানে হাঁটু সমান পানি জমেছে, ফলে চরম দুর্ভোগে পড়েছে এসব এলাকার বাসিন্দারা। বিশেষ করে বরিশাল নগরীর প্রাণকেন্দ্রে বটতলা থেকে চৌমাথা সড়ক, বগুড়া রোডের একাংশ, রাজা বাহাদুর সড়ক সহ অলিগলিতে জলাবদ্ধতা দেখা গেছে। এছাড়া নগরীর চৌমাথা C&B রোড সংলগ্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, শহীদ আব্দুর রব শেরনিয়াবাদ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, BM কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানেও বৃষ্টির পানি জমে রয়েছে। বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আনিসুর রহমান বলেন, শুক্রবার সকাল 9টা নাগাদ 141 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বরিশালে। আজও দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে নিম্নচাপের প্রভাবে বরিশাল নদী বন্দরে এখনও 2 নম্বর সতর্কতা সংকেত জারি রয়েছে, ফলে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন BIWTA বরিশাল নদী বন্দরের যুগ্ম পরিচালক শেখ মোহাম্মদ সেলিম রেজা। মেঘনা নদীতে অতিরিক্ত জোয়ারের পানিতে লক্ষ্মীপুরের উপকূলীয় এলাকার অন্তত 40টি গ্রাম প্লাবিত হয়েছে। স্বাভাবিকের চেয়ে 3 থেকে 4 ফুট পানি বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে রামগতি, কমলনগর ও রায়পুর উপজেলার নদীর তীরবর্তী 40টি গ্রামের বসতবাড়ি, রাস্তাঘাট সহ জনপদে পানি ঢুকে পড়ে। এতে প্রায় 2 লাখ মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েছে। মেঘনা নদীতে অতিরিক্ত জোয়ারের পানিতে লক্ষ্মীপুরের উপকূলীয় এলাকার অন্তত 40টি গ্রাম প্লাবিত হয়েছে। স্বাভাবিকের চেয়ে 3 থেকে 4 ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এতে প্রায় 2 লাখ মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েছেন। বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হচ্ছে। একই সঙ্গে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। গাছপালা উপড়ে পড়ে কয়েকটি ইউনিয়নে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। উপকূলীয় ঘরবাড়িতে রাতেও পানি ওঠার আশঙ্কায় কিছু বাসিন্দা উঁচু স্থানে আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন বলে খবর পাওয়া গেছে। এদিন বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে রামগতি, কমলনগর ও রায়পুর উপজেলার নদী তীরবর্তী 40টি গ্রামের বসতবাড়ি, রাস্তাঘাট সহ জনপদে পানি ঢুকে পড়ে। সকাল থেকে টানা বৃষ্টি হলেও দুপুর থেকে লোকালয়ে পানি উঠতে শুরু করে। যদিও সন্ধ্যায় জোয়ারের পানি নেমে যায়, ততক্ষণে দুর্ভোগে পড়েন বাসিন্দারা।
যে গতকালকে ধরে জোয়ার বাড়তেছে কারণে আমার ঘরের মাল কামনা সব চলে গেছে, ছেলে নিয়ে সব দোকানে চলে গেছে নদীগঞ্জ। আমি নিরাপত্তায় এখন পানিতে খাওয়াই রেখে কোনো খাওয়া দাওয়া। খোঁজ নিয়ে জানা গেছে লক্ষ্মীপুর সদরের চর রমণীমোহন, রায়পুর উপজেলার উত্তর চরবংশী, দক্ষিণ চরবংশী, কমলনগর উপজেলার চরমার্টিন, পাটারির হাট, সাহেবের হাট, রামগতি উপজেলার আলেকজান্ডার, চর রমিজ, বরখেরি ও চরগাজী ইউনিয়নের নদী তীরবর্তী অন্তত 40টি গ্রামে পানি ঢুকেছে। এতে বাড়িঘর, ফসলি ক্ষেত, হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান সহ জনপদ হাঁটু সমান পানিতে তলিয়ে গেছে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে 4 আরোহীর সবাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরের দিকে এই দুর্ঘটনা ঘটে। দেশটির সামরিক বাহিনী এসব তথ্য নিশ্চিত করেছে। এক বিবৃতিতে দেশটির নৌবাহিনী বলেছে, দক্ষিণ পূর্বাঞ্চলের পোহাং শহরের ঘাঁটি থেকে দুপুর 1:43 নৌবাহিনীর P-3 পেট্রোল প্লেনটি উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পরই সেটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিবৃতিতে বলা হয়েছে, উড়োজাহাজটিতে থাকা 4 আরোহীর সবাই মারা গেছেন। তাদের মরদেহ শনাক্ত করা হয়েছে ও উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। এদিকে এই দুর্ঘটনার কারণে বেসামরিক কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এই ঘটনায় দেশটির নৌবাহিনী একটি তদন্ত টাস্ক ফোর্স গঠন করেছে। পাশাপাশি সামরিকভাবে নৌবাহিনীর বহরে থাকা সব P-3 বিমানের উড্ডয়ন অবতরণ স্থগিত ঘোষণা করা হয়েছে। জানাবো খেলার সংবাদ। বিসিবি নির্বাচনের আগ পর্যন্ত আগামী 4 মাসের জন্য বিসিবির নতুন সভাপতি হতে যাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। শুক্রবার বিকেল 4:30টায় বোর্ড পরিচালনা পর্ষদের পরবর্তী সভায় বিসিবির নতুন সভাপতি পদে আসীন হতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও টেস্টে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। যদিও ফারুক আহমেদের দাবি তিনি হাল ছাড়ার পাত্র নন, লড়াই চালিয়ে যাবেন এবং আইসিসির কাছে জানিয়েছেন তাকে জোরপূর্বক অন্যায়ভাবে বিসিবি সভাপতির পদ থেকে সরানো হয়েছে। তার সে দাবি ধোপে টিকবে কিনা, আইসিসি ফারুক আহমেদের দাবির প্রতি সহানুভূতি দেখিয়ে বিসিবিকে নোটিশ করবে কিনা সে উত্তর দেবে সময়। তবে এখনকার খবর হলো, সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত আগামী 4 মাসের জন্য বিসিবি নতুন সভাপতি হতে যাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। সবকিছু ঠিক থাকলে আজ শুক্রবার বিকেল 4:30টায় বোর্ড পরিচালনা পর্ষদের পরবর্তী সভা ডাকা হবে এবং বোর্ড সূত্রে জানা গেছে, সেই বোর্ড সভাতেই বিসিবির নতুন সভাপতি পদে আসীন হতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও টেস্টে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। বিসিবি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার পরন্ত বিকেলে বিসিবির 8 পরিচালক ফারুক আহমেদের প্রতি অনাস্থা জ্ঞাপন করার ঘণ্টা কয়েকের মধ্যেই জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে বিসিবিতে ফারুক আহমেদের মনোনয়ন বাতিলের চিঠি পাঠানো হয়। সেই চিঠি পাঠানোর পর জাতীয় ক্রীড়া পরিষদ থেকে বিসিবিতে আরও একটি চিঠি প্রেরণ করা হয়। তাতে এনএসসি নির্ধারিত 5 মনোনীত কাউন্সিলরের মধ্যে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে আমিনুল ইসলাম বুলবুলকে মনোনয়ন দেওয়ার কথা জানানো হয়েছে। সূত্র আরও জানায়, শুক্রবার বিকেল 4:30টায় ফারুককে ছাড়াই নতুন পরিচালক পর্ষদের সভা অনুষ্ঠিত হবে এবং সেই সভায় সভাপতিত্ব করবেন বিসিবির অন্যতম পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। সেই সভাতেই বুলবুলকে নতুন বোর্ড পরিচালক হিসেবে গ্রহণ করা হবে। বুলবুল পরিচালক হওয়ার পর নতুন সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। সূত্রের দাবি, বুলবুল সভাপতি পদে নির্বাচন করবেন এবং আশা করা যায় বুলবুলই সর্বসম্মতিক্রমে নতুন বিসিবি সভাপতি হিসেবে নির্বাচিতও হয়ে যাবেন। বোর্ডের উচ্চ পর্যায়ের ওই দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, যে সভায় আমিনুল ইসলাম বুলবুলের পরিচালক পদ অনুমোদিত ও গ্রহণ করা হবে, সে সভায় আকরাম খানও উপস্থিত থাকবেন। বলে রাখা ভালো, যদিও আকরাম আজ তার আপন ছোট ভাইরা ভাই ফারুকের বিপক্ষে অনাস্থা জ্ঞাপন করা চিঠিতে স্বাক্ষর করেননি, তারপরে তিনি শুক্রবার যে সভায় ফারুকের বদলে বুলবুল নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হবেন তাতে উপস্থিত থাকবেন। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বাংলাদেশকে $106 কোটি দেবে জাপান। দ্বিপক্ষীয় বৈঠকে রোহিঙ্গা সংকট, অর্থনৈতিক সহায়তা এবং কৌশলগত অংশীদারত্বের বিষয় নিয়ে আলোচনা। শুধু বিএনপি নয়, যুগপৎ আন্দোলনে থাকা অন্যরাও ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, মন্তব্য সালাউদ্দিনের। বলেন, বিএনপিকে দোষারোপ করার কারণ বোধগম্য নয়।
আজও অঝরে ঝরছে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ। সারাদিনই হতে পারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি বলছে আবহাওয়া অফিস। বৈরী আবহাওয়ায় ক্রেতা শূন্য বাজার, মাছের দামে স্বস্তি। স্বাভাবিক সবজির বাজার, খানিকটা বেড়েছে মুরগির দাম। এবং আগামী 4 মাসের জন্য বিসিবির নতুন সভাপতি হতে যাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। বিকেলের বোর্ড সভাতেই নেবেন দায়িত্ব। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।